হিটলার সারাক্ষণবর পর্ব ৩৪ লেখনী আয়শা। লন্ডনের সোডিয়াম বাতি নিভে গিয়ে ভোরের স্নিগ্ধ নরম রোদ কাঁচের দেয়াল ডিঙিয়ে ধীর পায়ে বেডরুমে এসে প্রবেশ করেছে। কাঁচের ওপর কালকের জমা হয়ে থাকা ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটাগুলো ভোরের আলোয় মুক্তোর মতো জল করছে। শীতল হাওয়ায় ঘরের পর্দার ফাঁক গলে আসছিল এক মিষ্টি প্রশান্তি। মারিয়া আস্তে আস্তে তার চোখের পাতা দুটো মেলে তাকাল। চোখ খুলতেই নিজের কোমল গালটা শিহাবের চওড়া শক্ত উন্মুক্ত বুকে লেপ্টে থাকতে দেখল সে। শিহাবের এক হাত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে মারিয়ার কোমর, আর অন্য হাত ছড়িয়ে আছে বালিশের ওপর। গতকাল রাতের প্রতিটা স্মৃতি, শিহাবের মায়াবী প্রপোজাল আর ভালোবাসার উন্মাদনার কথা মনে পড়তেই মারিয়ার গালে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। লজ্জায় তার ফর্সা গাল দুটো মুহূর্তেই মেহগনি রঙের মতো লাল হয়ে উঠল। নিজেকে এই অবস্থায় দেখে চরম লজ্জায় পড়ে গিয়ে সে সাবধানে শিহাবের হাতটা সরাল। তারপর পা টিপে টিপে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এল। ওয়াশরুম থেকে বের হয়ে মারিয়া তোয়ালে দিয়ে নিজের ভেজা চুলগুলো আলতো করে ঝাড়তে শুরু করল। পানির ছোট ছোট ফোঁটা চারপাশে ছিটকে পড়তে লাগল। সে আয়নার সামনে গিয়ে দাঁড়াল। নিজের পরনের নীল শাড়িটা সুন্দর করে ঠিক করতে গিয়ে হঠাৎ মারিয়ার নজর আটকে গেল কোমরে থাকা সেই চেইনের দিকে। আয়নায় ভালো করে তাকাতেই তার চোখ আটকে গেল। গতকাল রাতে শিহাব যে চেইনটি তার কোমরে জড়িয়ে দিয়েছিল, তার ঠিক মাঝখানটিতে অত্যন্ত সূক্ষ্ম আর রাজকীয়ভাবে খোদাই করা আছে শিহাব। কথাটা টের পেয়ে মারিয়ার হাতের আঙুলগুলো কেঁপে উঠল। সে আলতো করে আয়নার সামনে নিজের নরম হাত বাড়িয়ে সেই নাম খোদাই করা চেইনটি স্পর্শ করল। লজ্জায় সে নিজের দুই গালে হাত দিয়ে আয়নার দিকে তাকিয়ে হাসতে লাগল। তবে মারিয়া খেয়ালই করেনি বিছানায় থাকা শিহাব কিন্তু মোটেও ঘুমিয়ে নেই। মারিয়া যখন চুল ঝাড়ছিল, তখন চুলের কয়েক ফোঁটা পানি শিহাবের মুখে ছিটকে পড়েছিল। তখনই শিহাবের ঘুম ভেঙে যায়। কিন্তু সে চোখ না খুলে মাথাটা একপাশে কাত করে মিটমিটি চোখে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা নিজের লাজুক বুয়ের প্রতিটা মিষ্টি কাণ্ডকারখানা উপভোগ করছিল। মারিয়া নিজেকে একটু সামলে নিয়ে ভেজা চুলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, উফ, ভাগ্যিস উনি এখনো ঘুমিয়ে আছেন, নইলে আমাকে এই অবস্থায় দেখলে পাগল করে ফেলতেন। আয়নায় নিজের চেহারা দেখে কি একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল মারিয়ার মাথায়। সে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে ধীর পায়ে বিছানার দিকে এগোতে লাগল। শিহাবের মুখের কাছে এসে ঝুঁকল সে। তারপর নিজের একগোছা ভেজা চুল শিহাবের বন্ধ চোখের ওপর নিয়ে গিয়ে টপক করে দু-তিন ফোঁটা পানি ফেলল। শিহাব এতক্ষণ চোখ বন্ধ করে গভীর ঘুমের অভিনয় করছিল। কিন্তু যেই না মারিয়ার চুল থেকে ঝরে পড়া পানির ফোঁটা তার মুখে লাগল এবং মারিয়ার শরীর থেকে ভেসে আসা বেলি ফুলের সেই সুবাস তার নাকে এসে ধাক্কা দিল, শিহাব আর নিজেকে সামলাতে পারল না। সে এক নিমেষে চোখ খুলে মারিয়াকে এক টানে নিজের বুকের ওপর এনে আছড়ে ফেলল। আঁচ! মারিয়া হালকা চিৎকার করে ওঠার আগেই শিহাব মারিয়ার মুখের ওপর জমে থাকা ভেজা চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিল। তারপর নিজের নাকের সাথে মারিয়ার নাক ঘষে এক মাতাল হাসি হেসে বলল, কি ব্যাপার মিসেস চৌধুরী, সকাল সকাল একদম আমার বুকে লাফিয়ে পড়ে দুষ্টুমি শুরু করা হচ্ছে? হুম। কথাটি বলেই শিহাব এক মোচড়ে মারিয়াকে নিচে ফেলে নিজে তার উপর এসে আড়াআড়িভাবে নিজের বলিষ্ঠ বাহুডোরে তাকে একদম বন্দী করে দিল। মারিয়া শিহাবের এমন আকস্মিক আক্রমণে তোতলাতে তোতলাতে বলল, আরে ছাড়ুন, আপনি ঘুমোচ্ছিলেন, তাই আপনাকে তোলার জন্য একটু দুষ্টুমি করেছি। সরি। শিহাব বাঁকা হেসে বলল, দোষ যখন করেই ফেলেছ, শাস্তি তো পেতেই হবে, তাই না? মারিয়া চোখ বড় বড় করে জিজ্ঞেস করল, কি কি শাস্তি? শিহাব মারিয়ার দিকে অপলক নেশাগ্রস্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর মারিয়ার কোমরটা শক্ত করে চেপে ধরে নিজের আঙুল দিয়ে ইশারা করে শাস্তির ধরন বুঝিয়ে দিল। মারিয়া সাথে সাথে চোখ বন্ধ করে মাথা নেড়ে বলল, না, অসম্ভব, এটা আমি কখনোই করতে পারব না। এখন ছাড়ুন, অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু। শিহাব তার কণ্ঠ কিছুটা গম্ভীর বানিয়ে বলল,
তাহলে তুমি নিজ থেকে শাস্তি মেনে নিচ্ছ না, তাই তো? শিহাবের গম্ভীর গলার স্বর শুনে মারিয়া মনে মনে ভাবল, ওনাকে একটু রাগিয়ে দিলে নিশ্চয়ই বিরক্ত হয়ে ছেড়ে দেবেন। সে মুখে কৃত্রিম জিদ ফুটিয়ে তুলে একগাল হেসে বলল, হুম, আমি কিছুতেই দেব না। শিহাব মারিয়ার দিকে তাকিয়ে এক পৈশাচিক ও মাতাল হাসি হেসে বলল, ওকে, নিজের বিপদ তুমি নিজে ডেকে আনলে মিসেস চৌধুরী। এবার সহ্য করো। কথাটা শেষ হওয়ার সুযোগ না দিয়েই শিহাব মারিয়াকে আরও শক্ত করে নিজের শরীরে চেপে ধরল। ভোরের আলোয় ঘরের বাতাসে আবারও জেগে উঠল ভালোবাসার ঝড়। প্রায় ঘণ্টাখানেক পর রুমের ভেতরের অবস্থা চরম বেগতিক। ফ্লোরে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাপড়চোপড়। আর বিছানায় দুটি নরনারী নিজেদের সবটুকু ভালোবাসা বিনিময় করে একে অপরকে গভীর আলিঙ্গনে জড়িয়ে শুয়ে আছে। মারিয়া শিহাবের বুকে মুখ লুকিয়ে গোমরা মুখে বলল, এটা কি করলেন বলুন তো? আমার আবার ফ্রেশ হতে হবে এখন। শিহাব মারিয়ার চুলে ভালোবাসায় একটি চুমু খেয়ে বলল, একা একা ফ্রেশ হওয়া তোমার পছন্দ হচ্ছিল না তো? তাই তো আমাকে রাগিয়ে দিলে, যাতে দুজন একসাথে গিয়ে ফ্রেশ হতে পারি। শিহাবের ফাজলামো শুনে মারিয়া শিহাবের চওড়া বুকে হাত দিয়ে একটা ছোট কিল বসিয়ে দিল। উফ, আপনি দিন দিন কেমন যেন অসভ্য আর ফাজিল হয়ে যাচ্ছেন। আগে তো এমন ছিলেন না একদম। কথাটা বলেই মারিয়া শিহাবের লোমহীন নগ্ন বুকে আঙুল দিয়ে আঁকিবাঁকি করতে লাগল। মারিয়াকে এভাবে নিশ্চুপ হয়ে আঁকাআঁকি করতে দেখে শিহাব বলল, কি হল? হঠাৎ চুপ হয়ে গেলে যে? মারিয়া চোখ তুলে শিহাবের চোখের দিকে সোজা তাকিয়ে ধীর গলায় প্রশ্ন করল, একটা কথা সত্যি করে বলবেন শিহাব, আপনি আমাকে কেন ভালোবাসেন? আমি তো আপনার জীবনের প্রথম নারী নই। কথাটা শেষ করেই মারিয়া অপরাধীর মতো মুখ নিচু করে ফেলল। মারিয়ার প্রশ্ন শুনে শিহাব এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। তারপর মারিয়াকে আরও নিবিড়ভাবে নিজের বুকে জড়িয়ে ধরে বলল, কারণ একটা বাচ্চা মেয়ে তার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য বে বে করে বাচ্চাদের মতো কান্না করছিল। আর সেই দৃশ্য দেখে আমার এই পাষাণ হৃদয়টা গলে জল হয়ে গিয়েছিল। এই কথাটি বলে শিহাব হো হো করে হাসতে লাগল। শিহাবের হাসি দেখে মারিয়া রেগে লাল হয়ে বলল, ছাড়ুন আমাকে, আপনি সারাক্ষণ আমার কান্না নিয়ে ঠাট্টা করেন। মারিয়া শিহাবের বুক থেকে সরে যাওয়ার জন্য ছটফট করতে লাগল। শিহাব মারিয়াকে শক্ত করে ধরে ফেলে বলল, আহা, শোনো শোনো, বলছি তো। শিহাব এবার মারিয়ার দিকে তাকিয়ে তার গলার স্বর নরম করে দিল। সে একে একে অতীতের সব সত্য বলতে লাগল। জানো মারিয়া, প্রতিটা রাতে যখন তুমি আমার ঘরের বারান্দায় এসে আমার নাম জপে আড়ালে কান্না করতে, আমি জানালার ওপাশ থেকে সব দেখতাম। আমার কাছে তোমার সেই পবিত্র কান্নাগুলো হীরার মতো মনে হতো। আমার মায়ের কবরে যখন তুমি গিয়ে দোয়ার হাত তুলতে, সেখানে থাকা হুজুর আমাকে বলেছিলেন, বাবা, এই মেয়েটির দোয়ায় এমন এক টান আছে যা সরাসরি আল্লাহর আরশ কাঁপিয়ে দেয়। আর সবচেয়ে বড় কথা কি জানো? শিহাব মারিয়ার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বিয়ের পর তোমার এই শরীরে একটা জিনিস আর মনের সমস্ত সৌন্দর্যের প্রথম ও একমাত্র অধিকার আল্লাহ আমাকে দিয়েছেন। কথাটা শোনামাত্রই মারিয়া চরম লজ্জায় লাল হয়ে শিহাবের বুকে মুখ গুঁজে দিল। শিহাব আলতো করে মারিয়ার চিবুক ধরে ওপরের দিকে তুলে আবার বলতে লাগল, মাইশাকে আমি চাইলে জোর করে নিজের করে নিতে পারতাম, মারিয়া। কিন্তু জোর করে কাউকে পাওয়ার মধ্যে কোনো সার্থকতা নেই। কারণ সে আমাকে কখনো ভালোবাসেনি, তার মন জুড়ে ছিল ফারহান। এখনও তার চোখে ফারহানের জন্য আমি এক সমুদ্র ভালোবাসা দেখি। তাই আমি তাকে মুক্তি দিয়েছিলাম। আর তারপর আমার জীবনে এল আরেক রাজকন্যা, যাকে আমি তিল তিল করে নিজের সবটুকু ভালোবাসা দিয়ে নিজের করে নিলাম, যাতে সে আর কোনোদিন আমায় ছেড়ে হারিয়ে না যায়। শিহাবের কথা শেষ হতেই সে দেখল মারিয়া তার দিকে একদম অপলক ভেজা চোখে তাকিয়ে রয়েছে। শিহাব পরিবেশটা হালকা করার জন্য বাঁকা হেসে বলল,
আমি জানি আমি অসম্ভব হ্যান্ডসাম ও সুন্দর। কিন্তু এভাবে তাকিও না তো প্লিজ, আমার নিজের ওপর কন্ট্রোল হারিয়ে যাবে। মারিয়া এবার মোটেও রাগ করল না। সে এক অনন্য ভালোবাসার ছোঁয়ায় শিহাবের চোখের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি শিহাব, আই লাভ ইউ। শিহাব যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। সে না বোঝার ভান করে বলল, অ্যাঁ, কি বললে? স্পষ্ট শুনিনি তো। মারিয়া আর এক মুহূর্ত সময় না নিয়ে এক লাফে শিহাবের পেটের ওপর উঠে বসে বলল, আমি বললাম আমি তোমাকে অনেক 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 ভালোবাসি শিহাব চৌধুরী। কথাটা বলেই মারিয়া নিচে তাকাতেই থমকে গেল। শিহাব এক চরম তৃষ্ণার্ত ও নেশা ভরা দৃষ্টিতে মারিয়ার দিকে তাকিয়ে আছে। মারিয়ার ফর্সা উন্মুক্ত কোমরে চেইনটি ভোরের আলোয় হীরের মতো চমকাচ্ছে। শিহাব সেই নাম লেখা চেইনটি ছোঁয়ার জন্য নিজের হাত বাড়াল। মারিয়া ঝটপট শিহাবের হাত দুটো ধরে ফেলল। তারপর শিহাবের কানের কাছে মুখ নিয়ে আদুরে গলায় ফিসফিস করে বলল, এখন আর কিছু করবেন না প্লিজ। আমার আমার খুব কষ্ট হচ্ছে আর ভীষণ খারাপ লাগছে। বুয়ের এমন মিষ্টি ও কাতর আবদার শুনে শিহাবের রূপ মুহূর্তে বদলে গেল। সে ভালোবাসা ভরা চোখে মারিয়াকে পুরো ব্ল্যাঙ্কেট সহ নিজের কোল জুড়ে তুলে নিল। চলো তাহলে আজ দুজন একসাথে ফ্রেশ হয়ে আসি। শিহাব মুচকি হেসে মারিয়াকে কোলে নিয়ে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়াল। অন্যদিকে বাংলাদেশে তখন সকালের আলো সবে ফুটতে শুরু করেছে। মাহিরদের সুবিশাল রাজপ্রাসাদতুল্য বাড়ির দোতলার ঘরে চরম হট্টগোল। রুবা হাঁপাতে হাঁপাতে মাহিরের ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে সোজা মাহিরের গায়ের কাঁথা ধরে টানাটানি শুরু করল। এই এই হিটলার বর, উঠুন বলছি তাড়াতাড়ি, সর্বনাশ হয়ে গেছে এখানে। মাহির ঘুমের ঘোরে চোখ না খুলে জড়িয়ে থাকা গলায় বলল, উফ পাখি, একটু ঘুমাতে দাও না প্লিজ। এসো তুমিও আমার পাশে এসে চুপচাপ ঘুমাও। রুবা চাদরটা এক টানে ফেলে দিয়ে চেঁচিয়ে উঠল, আরে রাখুন আপনার ঘুম। ওইদিকে তো পুরো দুনিয়া শেষ হতে চলেছে। ভাইয়াকে দেখছি মাইশা আপুর রুমে। আর আর ওরা একে অপরকে এমনভাবে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে যেন মনে হচ্ছে কতকালের স্বামী স্ত্রী। কথাটা শোনামাত্রই মাহির এক ঝটকায় বিছানায় ধরফর করে উঠে বসল। তার ঘুমের ঘোর নিমেষে উধাও হয়ে গেল। সে চোখ বড় বড় করে আতঙ্কে রুবার দিকে তাকিয়ে বলল, কি বলছো তুমি এসব রুবা? এই বলে মাহির মনে মনে ফারহানকে গালি দিতে লাগল, শালা বুয়ের সাথে ঘুমাবি ঠিক আছে, দরজাটা তো বন্ধ রাখবি নাকি? এখন তোর বোন আমার মাথা খেয়ে ফেলবে। চেয়েছিলাম রুবাকে সারপ্রাইজ দিব কিন্তু হয়ে গেল তার উল্টো, শালা আজ তুরে আমি গোদামে নিয়ে গিয়ে শাস্তি দিব। মাইশার রুমের বাইরে ফারহানের কলার চেপে ধরে টেনে হিঁচড়ে একটু দূরে নিয়ে এল মাহির। রাগে মাহিরের চোখের মণি দুটো যেন আগ্নেয়গিরির মতো জ্বলছে। ফারহানকে দেয়ালের সাথে এক প্রকার ধাক্কা দিয়ে দাঁড় করিয়ে নিচু অথচ হাড়হীন করা গলায় গর্জে উঠল সে, শালা, তোরে আমি 1000 বার বলি নাই আমার বোনটার থেকে দূরে দূরে থাকতে? আর ঘুমাইছোস ঘুমাচ্ছোস ভালো কথা। ঘরের দরজা খোলা রেখে কে ঘুমাতে বলছে তোকে বল? ফারহান শার্টের কলারটা মাহিরের হাত থেকে একটু আলগা করার চেষ্টা করে বিরক্ত মুখে বলল, আরে ভাই, আমি কি জানতাম নাকি তোর বোন দরজা লক না করে ঘুমিয়ে পড়ে? আর বউ সামনে শুয়ে থাকলে অন্য কোনো দিকে মন যায় না, তা কি তুই জানিস না নাকি? তুই নিজে বউ নিয়ে ঘুমাস না? ফারহানের মুখে বু শব্দটা শুনে মাহির আরও ক্ষিপ্ত হয়ে উঠল। ধমক দিয়ে বলল, চুপ একদম, মুখ সামলে। আমি ভেবেছিলাম রুবাকে খুব সুন্দর একটা সারপ্রাইজ দেব, কিন্তু তোর এই আহাম্মকি কাণ্ডের জন্য সব পণ্ড হয়ে গেল। রুবা এখনো তোদের বিয়ের আসল সত্যটা জানেই না। ও যখন আজ সকালে আমাকে এসে বলল যে তোদের দুজনকে একসাথে জড়িয়ে ধরে শুয়ে থাকতে দেখেছে, আমি ওর মন থেকে সন্দেহ দূর করার জন্য বললাম যে ও ভুল দেখেছে, ওর চোখের ভুলও। এই বলে কোনোমতে ওয়াশরুমে ঢুকে ভেগেছি। মাহির একটু থেমে একটা গভীর নিঃশ্বাস ফেলে ফারহানের দিকে আঙুল উঁচিয়ে হুঁশিয়ার করে বলল,
রুবা যদি তোদের নিয়ে কিছু জিজ্ঞেস করে সোজা বলবি ও ভুল দেখেছে। ওর মনের ভুল, ব্যাস। অন্য কোনো কথা যেন ওর মুখ দিয়ে না বের হয়। আর শোন, আজ আমি রুবাকে নিয়ে কলেজে যাব। অনেক দিন পর ও কলেজে যাচ্ছে। তুই ততক্ষণে ড্রাইভারকে দিয়ে ওদের পাসপোর্টগুলো রেডি করার ব্যবস্থা কর। কোনো ভুল যেন না হয়। কথাটা শেষ করেই মাহির নিজের লম্বা চৌড়া পা ফেলে সেখান থেকে হনহন করে চলে গেল। ফারহান একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত দিয়ে মাহিরের দিকে তাকিয়ে বিড়বিড় করল, হিটলার যেন একটা। নিজের বেলা ১৬ আনা, আর আমার বেলায় বাহানা। মাহির ঘরে ঢুকে দেখল রুবা ঘরে নেই। সে চারপাশ এক নজর দেখে নিয়ে হাঁক ছাড়ল। রুবা, রুবা কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো তো। মাইশার ঘর থেকে রুবা দৌড়ে এসে মাহিরের সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে বলুন তো? এত সকাল সকাল এভাবে চিল্লাচ্ছেন কেন? মাহির গায়ের টি শার্ট খুলতে খুলতে ঠান্ডা গলায় বলল, কেন চিল্লাচ্ছি জানেন না? যান, জলদি রেডি হয়ে নিন। আজ আপনাকে নিয়ে কলেজে যাব। এই বলেই মাহির ওয়াশরুমের দিকে পা বাড়াল। কলেজ শব্দটা কানে পৌঁছাতেই রুবার মুখের রং নিমেষে বদলে পেঁচার মতো হয়ে গেল। সে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে একটু চেঁচিয়ে হাত পা নেড়ে বলতে লাগল, যাব না আমি কলেজে। শুনতে পাচ্ছেন আপনি? আমি আর কোনো পড়াশোনা করব না। এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি স্বামী, সংসার, বাচ্চা সামলাম। এসব পড়াশোনার চক্করে আমি আর। কথাটা শেষ করার আগেই ওয়াশরুমের লক খট করে খোলার শব্দ হল। রুবা সাথে সাথে একদম কাঠ হয়ে দাঁড়িয়ে পড়ল। মাহির ওয়াশরুম থেকে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বের হল। রুবা এখনো মুখ গোমড়া করে জ্যাঠামির মতো দাঁড়িয়ে আছে দেখে মাহির গম্ভীর গলায় বলল, কি ব্যাপার? এখনো রেডি হওনি কেন? আর ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে যেন কি সব চিল্লাচিল্লি করছিলে? ঠিক শুনতে পাইনি, আবার বলো তো। মাহিরের সেই চেনা হিটলার মার্কা গম্ভীর কণ্ঠ শুনে রুবার এতক্ষণের সব সাহস হাওয়া হয়ে গেল। সে ধীর পায়ে মাহিরের দিকে এগিয়ে এল। মাহির তখন ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শার্টের বোতাম লাগাচ্ছিল। মাহির যখন শার্টের বুকের বোতামটা লাগাতে যাবে, ঠিক তখনই একটা হিমশীতল নরম হাত এসে তার হাতের ওপর উঠল। মাহির হাতটার দিকে ভ্রু কুঁচকে আয়নার দিকে তাকাল। রুবার চোখে মুখে কেমন যেন একটা অদ্ভুত, চতুর আর আদুরে ভাব। সে মাহিরের শার্টের বুকের খাঁজে নিজের নরম আঙুল বুলিয়ে বোতামের ওপর আলতো করে আঁকিবাঁকি করতে লাগল। তারপর মিষ্টি, প্রেমময় গলায় দিয়ে বলল, শুনুন না, বলছিলাম কি। মাহির রুবার এই হঠাৎ পরিবর্তন আর রোমান্টিক কাণ্ডকারখানায় কিছুটা অবাক হল। তবে নিজের ভেতরের অনুভূতি লুকিয়ে বাহ্যিক কাঠিন্য বজায় রেখে বলল, হুম, শুনছি। বলো। রুবা লাজুক হেসে চোখ দুটো বুজে ফেলে মিষ্টি গলায় বলল, বলছিলাম কি, এখন আর এসব পড়ালেখা করে কি হবে বলুন তো? আমার তো সুন্দর একটা বিয়ে হয়ে গেছে। তাই ভাবছিলাম, আমাদের না একটা কথাটা রুবা পুরো শেষ করতেই পারল না। তার আগেই মাহির এক টানে রুবাকে নিজের বুকের সাথে একদম পিষে ফেলল। রুবার কপালে ছিটকে পড়া কয়েকগাছা চুল আলতো করে কানের পেছনে গুঁজে দিয়ে একদম রুবার ঠোঁটের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বাচ্চা হবে কি হবে না সেটা পরে দেখা যাবে, বার্ড। কিন্তু এখন চুপচাপ রেডি হয়ে নাও। আর শোনো, ভবিষ্যতে তুমি যদি ২০টা বাচ্চার জন্ম দাও, তাও তোমার পড়াশোনা আমি কোনোদিন বন্ধ হতে দেব না। এখন লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এসো। চলো। মাহির এক প্রকার ওকে ঠেলে ওয়াশরুমের দিকে পাঠিয়ে দিয়ে সোফায় গিয়ে ল্যাপটপ খুলে বসল। রুবা ওয়াশরুমে ঢুকেই গজ গজ করতে লাগল, খবিস একটা, ব্যাটা হিটলার পর্ব না ফেল মার্ব এখন থেকে হু। আমার কোনো কথাই শোনে না। এই বলে ওয়াশরুমের দরজাটা ঠাস করে ধুম শব্দে বন্ধ করে দিল। দরজার শব্দ শুনে মাহির ল্যাপটপের পর্দা থেকে চোখ না সরিয়েই ঠোঁটের কোণে মৃদু হেসে বিড়বিড় করল, তোমাকে যে তোমার বাপির দেখা স্বপ্নটা পূরণ করতেই হবে, জান।
কিছুক্ষণ পর রুবা কলেজের পোশাক পরে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীর পায়ে বের হয়ে বলল, চলুন। রেডি আমি। মাহির ল্যাপটপ বন্ধ করে দাঁড়াল। তুমি নিচে চলো, আমি আসছি। দুজন মরিয়ম বেগমের কাছ থেকে বিদায় নিয়ে কলেজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। কলেজে পৌঁছে রুবা যখন নিজের ক্লাসরুমে ঢুকল, দেখল তার বেস্ট ফ্রেন্ড তিশা গাল ফুলিয়ে থমথমে মুখে বসে আছে। আর সাইমা ও অন্য বন্ধুরা তাকে ঘিরে ধরে কী যেন বোঝানোর প্রাণপণ চেষ্টা করছে। রুবা কাছে গিয়ে ভ্রু কুঁচকে বলল, কিরে তিশু, তোর আবার কি হলো? মুখটা এমন হাঁড়ির মতো করে বসে আছিস কেন? রুবার গলা শুনে সাইমা ঘুরে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরে রুবা, তুই এসেছিস, খুব ভালো হয়েছে। নে এবার তোর এই বান্ধবীকে একটু বোঝাতো। আঙ্কেল আন্টি নাকি কোন এক ছেলের সাথে ওর বিয়ে ঠিক করছে, কিন্তু এই মহারানীর নাকি এখন বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। ভে ভে করে কেঁদেই যাচ্ছে। আমরা বলছি আগে ছেলেটার সাথে কথা বল, ডিটেইলস নে, পছন্দ হলে হবে, না হয় বিয়ে ক্যান্সেল করবি। কিন্তু ও তো শুনবেই না। রুবা সাইমার কথায় সায় দিয়ে বলল, সায়ু তো একদম ঠিক বলেছে তিশু। আগে কথা বল ছেলেটার সাথে। কথাটা শেষ হওয়ার আগেই ক্লাসরুমের নিস্তব্ধতা ভেঙে ক্লাসে প্রবেশ করলেন স্যার মাহির ইহসান। হিটলার স্যারকে দেখেই পুরো ক্লাসের হাসাহাসি আর চিল্লাচিল্লি মুহূর্তেই বন্ধ হয়ে গেল। সবাই যার যার সিটে গিয়ে সোজা হয়ে বসে পড়ল। পড়ানোর এক ফাঁকে কলেজের পিয়ন এসে মাহিরের হাতে একটি নোটিশ দিয়ে গেল। মাহির নোটিশটির দিকে একনজোর তাকিয়ে গম্ভীর কণ্ঠে পুরো ক্লাসকে উদ্দেশ্য করে বলল, তোমাদের জন্য কলেজ কর্তৃপক্ষ থেকে একটি নোটিশ এসেছে। তোমাদের 4 দিনের জন্য কক্সবাজার শিক্ষা সফরে নিয়ে যাওয়া হবে। যারা যারা যেতে ইচ্ছুক তারা রেজিস্ট্রেশন ফি এবং নাম জমা দিয়ে যাবে। কথাটা বলেই মাহির রুবাদের বেঞ্চের দিকে তাকাল। দেখল তার বাচাল বুটি স্যারের ঘোষণার দিকে কোনো ধ্যান না দিয়ে ফ্রেন্ডদের সাথে ফিসফিস করে আড্ডায় ব্যস্ত। মাহির আড়ালে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, আল্লাহ বাঁচাইছে। মাহির এবার ধীর পায়ে রুবাদের বেঞ্চের সামনে গিয়ে দণ্ডায়মান হল। তারপর অত্যন্ত রাগী ও গম্ভীর কণ্ঠে বলল, এটা কি আড্ডা দেওয়ার জায়গা, মিসেস মাহির ইহসান? মাহিরের এই বাজখাই কণ্ঠ আর অবিশ্বাস্য সম্বোধন শুনে রুবা, তিশা, মিম, সায়মা সহ পুরো ক্লাসের সব স্টুডেন্ট একদম চমকে উঠে চোখ বড় করে তাকাল। ক্লাসের সবার মাথায় একটাই প্রশ্ন, মিসেস মাহির ইহসান কে? হিটলার স্যার কাকে এই নামে ডাকলেন? সবাইকে আরও একচোট চমকে দিয়ে মাহির করা চোখে রুবার দিকে তাকিয়ে ডাল ভাত খাওয়ার মতো শান্ত গলায় বলল, কি রুবায়াত, শুনছ না নাকি? আড্ডা দেওয়া হচ্ছে কেন ক্লাসে? হঠাৎ মাহিরের ধমকে রুবা এক প্রকার কেঁপে উঠল। সে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কলেজের ছুটির বেল বেজে উঠল। বেলের শব্দ শুনে রুবার মুখে অমনি জয়াচ্ছ্বাসের হাসি ফুটে উঠল। মাহির এক পলক সেই হাসির দিকে তাকিয়ে আর কথা না বাড়িয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। ক্লাস থেকে বের হয়েই মোবাইল বের করে রুবার ফোনে একটি SMS পাঠিয়ে দিল। মাহির চলে যেতেই পুরো ক্লাসের মেয়েরা রুবার বেঞ্চের সামনে এসে এক প্রকার হামলে পড়ল। এতক্ষণ যে তিশা ভে ভে করে কাঁদছিল, সে কান্না ভুলে একবারে জাঁকজমকভাবে সুর তুলে গীত গাওয়া শুরু করল। ওরে আল্লাহ রে, এই আমি কি শুনলাম রে রু! তুই শেষমেশ এই জল্লাদ, রাগী হিটলার স্যারের বউ হলি। আর তুই বলতি তোর জামাই নাকি বিদেশি বুড়ো খাটাস। এতগুলো মাস চলে গেল, আসল সত্য বললি না। স্যার আজ না বললে তো জানতেই পারতাম না। আমার তো মনে হয় তুই একবারে বাচ্চা কাচ্চা কোলে নিয়ে এসে বলতি যে, দেখ ইনিই তোদের রাগী স্যার আর তোদের দুলাভাই। সাইমা বিরক্ত হয়ে বলল, তোর গীত গাওয়া শেষ হয়েছে নাকি আরও বাকি আছে? তিশা চোখ উল্টে বলল, আমার দুঃখের কথা তোদের কাছে গীত মনে হচ্ছে। ঠিক তখনই কলেজের পিয়ন দরজায় এসে হাঁক দিল, এখানে তিশা রহমান কে আছেন? তিশা অবাক হয়ে বলল, হ্যাঁ, আমি তিশা। কি হয়েছে চাচা? পিয়ন বলল, আপা, আপনার সাথে দেখা করতে একজন লোক এসেছে। নিচে চলুন।
তিশা আর কথা না বাড়িয়ে পিয়নের পেছনে পেছনে নিচে নেমে গেল। মিম আর সায়মাও বাকিদের সামলে রুবাকে নিয়ে পেছনে পেছনে নামল। অন্যদিকে রুবা মনে মনে রাগে বোম হয়ে আছে তার বর মাহিরের উপর। আজকে বাসায় চল ব্যাটা হিটলার, তোকে দেখাচ্ছি মজা। সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ দোতলার করিডোরে মাহিরের মুখোমুখি হল রাফি। রাফিকে দেখে মাহির বেশ অবাক হয়ে থামল। রাফি মাহিরকে সামনে দেখে শুকনো ঢোক গিলে বলল, স্যার, আপনি এখানে? মাহির ভ্রু কুঁচকে বলল, হুম। তা তোমার তো কালকে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল না? অফিসিয়াল লিভ নিয়েছিলে আত্মীয় অসুস্থ বলে। এখানে কি করছ? ঠিক সেই মুহূর্তে পিয়ন তিশাকে নিয়ে সেখানে উপস্থিত হল। পিয়ন বলল, মাহির বাবা, এই ছেলেটাই তিশা রহমান নামের মেয়েটিকে ডেকে আনতে বলেছিল। কথাটা শোনামাত্রই মাহির রাফির দিকে হাড়হিম করা দৃষ্টিতে তাকাল। পিয়নকে বিদায় দিয়ে রক্তচক্ষু নিয়ে রাফিকে প্রশ্ন করল, তুমি ওর খোঁজ নিচ্ছ কেন রাফি? ওকে তুমি আগে থেকে চেনো নাকি? রাফি মনে মনে ঘেমে একাকার, আল্লাহরে! স্যারকে যদি বলি যে আমার মা বাবা যে মেয়েকে পছন্দ করেছে তাকে দেখতে এসেছি, তবে স্যার আজ আমার মাথা কেটে ফেলবেন। রাফি কোনোমতে তোতলাতে তোতলাতে বলল, জি। মানে স্যার, আম্মু? হ্যাঁ, আম্মুর মামাতো বোনের মেয়ে। আম্মু বলল তিশা রহমান নামে খোঁজ নিলে পাওয়া যাবে। মাহির গম্ভীর মুখে বলল, ওহো আচ্ছা, ওকে, বাই। এই বলে মাহির চলে গেল। অন্যদিকে তিশা রাফির এই কাণ্ডকারখানা দেখে এক হাতে মুখ চেপে ধরে হাসি সামলাচ্ছিল। মাহির চোখের আড়াল হতেই রাফি ঘাম মুছতে মুছতে তিশাকে বলল, আপনার কাছে পানি হবে মিস তিশা। তিশা ডানে বায়ে মাথা নেড়ে না সূচক ইশারা করল। রাফি দীর্ঘশ্বাস ফেলে বলল, চলুন অন্য কোথাও বসি। আবার কখন না স্যার চলে আসে। তিশা মুখ বাঁকিয়ে বলল, এক্সকিউজ মি, আপনি কে? আমি আপনার সাথে যাব কেন? ওহ সরি, আমি রাফি। আপনার বাবা মা যে ছেলেকে পছন্দ করেছেন আমিই সেই। তিশা মুখ বেজার করে বলল, ওহো, আপনিই সেই হিরো থেকে ঠুকরো। রাফি জবাব না দিয়ে আগে আগে হেঁটে পাশের এক রেস্টুরেন্টে গিয়ে ধপ করে বসে এক নিঃশ্বাসে গ্লাস ভর্তি পানি খেয়ে নিল। তিশা পিছু পিছু এসে বলল, আপনি স্যারকে এত ভয় পান কেন? একদম ঘেমে চটে একাকার। রাফি হাত নেড়ে বলল, ভয় পাই না, রেসপেক্ট করি। আর আর কি করিস শুনি? হঠাৎ পেছন থেকে এক চেনা কণ্ঠের হুঙ্কার ভেসে এল। রাফি পেছনে ঘুরে তাকাতেই পিলে চমকে গেল। মাহির আর ফারহান একে অপরের কাঁধে হাত দিয়ে তার দিকে তাকিয়ে পিটপিট করে হাসছে। পেছনে দাঁড়িয়ে আছে রুবা, সায়মা আর মিম। রাফি মনে মনে কেঁদে উঠে বিড়বিড় করল, ব্যাস, হয়ে গেল কাজ। ফারহান এগিয়ে এসে রাফির কাঁধে হাত রেখে বাঁকা হেসে বলল, স্যার আমি কাল গ্রামে যাচ্ছি। শালা, এই তোর গ্রাম? এই তোর খালার বাড়ি? হাঁ। রাফি মাহিরের দিকে কাতর চোখে তাকিয়ে বলল, মাহি, এটা তুই কি করলি ভাই? তুই দেখলি ঠিক আছে, কিন্তু এই বাঁদরটাকে কেন জানালি? আর সাথে ভাবিকেও এনেছিস? রাফি, ফারহান আর মাহির ওরা তিনজন ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড। শুধু ফ্রেন্ডই নয়, ওরা তিনজনই অত্যন্ত গোপন এক সংস্থায় কাজ করা সিক্রেট অফিসার। রাফির পরিবারে মামামামি ছাড়া আর কেউ নেই। ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর মামামামিই তাকে বড় করেছেন। কিন্তু সেই মামামামি যে তার নিজের বাবা মা নন, এই সত্যটা মাহির আর ফারহান ছাড়া আর কেউ জানে না। ওরা তিনজন যেকোনো কেস সলভ করার জন্য একাই ১০০। এবার পরিস্থিতি সামলাতে না পেরে তিশা ও বাকি মেয়েরা একযোগে প্রশ্ন করে উঠল, ভাইয়া বলবো, স্যার বলবো নাকি জিজু ডাকব? আমরা তো কিছুই বুঝতে পারছি না। ফারহান এবার রাফির কাঁধ চেপে ধরে হেসে যেতে যেতে বলল, তোদের এত সব বুঝতে হবে না। শুধু এইটুকু জেনে রাখ, আগামী মাসে রাফি আর তিশার বিয়ে। ব্যাস। ফারহানের কথা শুনে রাফি ওর দিকে এমনভাবে তাকাল আর সেই তাকানো ফারহান দেখে একটা বড় শুকনো ঢোক গিল। আর তিশা ও রুবা সাথে মিম, সায়মা চোখ দুটো বিস্ময়ে ছানাবড়া হয়ে গেল।
প্রায় আধ ঘন্টা পর শিহাব আর মারিয়া ওয়াশরুম থেকে বের হল। মারিয়া ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে ড্রেস পরার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই শিহাব ঘরের আলমারি থেকে একটি রক্তজবা লাল রঙের টুকটুক শাড়ি বের করে মারিয়ার হাতে তুলে দিল। শিহাব শাড়িটা মারিয়ার দিকে বাড়িয়ে দিয়ে মিচকে হেসে বলল, এটা পরে নাও সুইটহার্ট, আমি একটু বাইর থেকে আসছি। এই বলেই শিহাব দ্রুত একটি ক্যাজুয়াল টি শার্ট আর ট্রাউজার পরে ঘর থেকে বের হয়ে গেল। শিহাব কক্ষ ছেড়ে যেতেই মারিয়া শাড়িটি হাতে নিয়ে এক পলক দেখল। লাল টকটকে শাড়িটির পাড়ে চমৎকার সোনালি কারুকাজ। সে ধীরস্থিরভাবে শাড়িটি জড়িয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের আঁচলটা ঠিক করছিল। ঠিক সেই মুহূর্তে দরজার লক খুলে শিহাব আবার রুমে প্রবেশ করল। সোফায় গিয়ে বসে মারিয়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। শিহাবকে ওভাবে চুপচাপ বসে থাকতে দেখে মারিয়া শাড়ির ভাঁজ ঠিক করতে করতেই শুধাল, কি হল, কিছু বলবেন? শিহাব কোনো কথা না বলে দুদিকে মাথা নেড়ে না সূচক সায় দিল। এরপর ধীর পায়ে এগিয়ে এসে মারিয়াকে ভালোবেসে ড্রেসিং টেবিলের সামনের টুলে বসিয়ে দিল। হাত থেকে পলিথিনে থাকা একটি কারুকার্যখচিত পুরনো কাঠের বক্স এনে মারিয়ার পাশের টেবিলে রাখল। বক্সের ঢাকনাটা খুলতেই ভেতরের খাঁটি সোনার গয়নাগুলো আলোতে ঝকমক করে উঠল। বক্সে রাখা ছিল নকশাকাটা সোনার চুড়ি, চকচকে সোনার রেশমি বালা, সূক্ষ্ম কারুকাজের সোনার চিকন চেইন, সাথে ছোট সোনার নাকফুল আর একটি অপূর্ব ঐতিহ্যবাহী ভারী সোনার নেকলেস। মারিয়া অবাক চোখে খাঁটি সোনার অলংকারগুলোর দিকে তাকিয়ে রইল। শিহাব পরম যত্নে ও ভালোবাসায় একটি একটি করে সোনার গহনা মারিয়ার গায়ে জড়িয়ে দিতে লাগল। সোনার নেকলেসটি গলায় পরিয়ে দেওয়ার সময় শিহাবের কণ্ঠ কিছুটা ভারী হয়ে এল। এগুলো আমার মায়ের সোনার গয়না মারিয়া। ওনার বড্ড ইচ্ছে ছিল নিজের হাতে একদিন ওনার একমাত্র ছেলের বুকে এগুলো পরিয়ে দেবেন। মা তো আজ আর বেঁচে নেই, তাই মায়ের ইচ্ছেটা পূরণ করতেই আজ আমি নিজের হাতে এই সোনার গহনাগুলো তোমাকে পরিয়ে দিলাম। কথাগুলো শেষ করে শিহাব আয়নায় মারিয়ার প্রতিবিম্বের দিকে তাকাল। টকটকে লাল রক্তজবা শাড়ি আর উজ্জ্বল সোনার গহনায় মারিয়াকে যেন আজ কোনো এক রূপকথার রাজকন্যার মতো অপরূপা লাগছে। শিহাব আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। সে মারিয়ার কপালে অনুভূতির পরশ এঁকে দিয়ে গা একটি চুমু খেল। তারপর একটু দুষ্টুমির সুরে পরিবেশটা হালকা করে বলল, অনেক হয়েছে রূপসীর সাজগোজ, চল এবার নিচে যাওয়া যাক, পেটের ভেতর খিদে ইঁদুররা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। কথাটা শেষ করেই শিহাব এক নিমেষে মারিয়াকে পাঁজাকোলা করে নিজের কোলে তুলে নিল। মারিয়া চমকে উঠে শিহাবের গলা শক্ত করে জড়িয়ে ধরে তার চওড়া বুকে মাথা রাখল। লাজুক হাসিতে তার ঠোঁটের কোণ দুটো মিষ্টি আলোয় ভরে উঠল। শিহাব মারিয়াকে কোল থেকে না নামিয়ে সোজা সিঁড়ি বেয়ে নিচে কিচেনের দিকে হেঁটে গেল। কিচেনে ঢুকে মারিয়াকে সাবধানে কিচেন কেবিনেটের ওপর বসিয়ে দিয়ে বলল, বল আমার সুইটহার্ট, আজ কি খাবে? তোমার বর নিজের হাতে বানিয়ে খাওয়াবে। মারিয়া শিহাবের এত কাণ্ডকারখানা দেখে আর না হেসে পারল না। সে মুচকি হেসে বলল, আপনি দয়া করে শান্ত হয়ে বসুন তো, আমি সব নাস্তা রেডি করে দিচ্ছি। এই বলে মারিয়া কেবিনেট থেকে এক লাফে নিচে নেমে গেল। পায়ে একটু চোট পাওয়ার কারণে মৃদু ব্যথার অনুভূতি হলেও মারিয়া তা একদম মুখে প্রকাশ করল না। কারণ সে ভালো করেই জানে, সামান্য ব্যথার কথা শুনলেই শিহাব তাকে আরেক চুলও নড়তে দেব না। মারিয়াকে হঠাৎ নিচে নামতে দেখে শিহাব ব্যাকুল হয়ে বলল, আরে আরে, নিচে নামলে কেন? তোমার কষ্ট হবে তো সুইটহার্ট, আমিই নাস্তা বানাচ্ছি, তুমি বসো। শিহাবের কথা শেষ হওয়ার আগেই মারিয়া চোখ দুটো বড় বড় করে কিছুটা রাগী ভঙ্গিতে ধমক দিয়ে বলল, একদম চুপ। একবার রান্নাঘরে ঢুকে আমার কিচেনের 12টা বাজিয়েছেন না? আর কোনো বাহানা শুনব না, এখন চুপচাপ টেবিলে গিয়ে বসে থাকুন। বুয়ের মিষ্টি ধমক খেয়ে শিহাব হাত দুটো কান ছুঁয়ে নিঃশব্দে হাসল। মারিয়া শাড়ির লম্বাচোড়া আঁচলটা কোমরে শক্ত করে গুঁজে নিয়ে কাজে লেগে পড়ল। রান্নাঘরের হালকা আলোয় মারিয়া যখন কোমরে আঁচল গুঁজছিল, তখন তার উন্মুক্ত শাড়ির ভাঁজ আর কোমরবন্ধনীতে থাকা সোনার চিকন চেইনটি চিকচিক করে উঠল।
সেই দৃশ্য দেখে শিহাবের বুকের ভেতর যেন তুফান উঠে গেল। সে তড়িঘড়ি করে দুই চোখ শক্ত করে বন্ধ করে বিড়বিড় করতে লাগল, কন্ট্রোল শিহাব, কন্ট্রোল। বুটা তরি কোথাও পালিয়ে যাচ্ছে না। এখন নিজেকে না সামলালে রান্নার টাইমে বুকে ডিস্টার্ব করবি, আর তারপর তোকে নির্ঘাত কাঁচা চিবিয়ে খাবে। নিজের মনের সাথে লড়াই করে শিহাব চোখ খুলে দেখল, ততক্ষণে মারিয়া বেশ দ্রুত হাতে ধোঁয়া ওঠা গরম পরাটা আর ডিম ভাজা প্লেটে সাজিয়ে ফেলেছে। শিহাব বিস্ময় প্রকাশ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাহ, আমার বউ তো সুপারফাস্ট। মারিয়া প্লেটগুলো হাতে নিয়ে মিষ্টি হেসে বলল, অনেক হয়েছে। এবার আসুন একসাথে বসে নাস্তা করি। দুজনে খাবার টেবিলে এসে বসল। শিহাব নিজে এক লোকমা পরাটা ডিম দিয়ে মেখে মারিয়ার মুখে তুলে দিল। মারিয়াও লাজুক হেসে নিজ হাতে শিহাবকে খাইয়ে দিল। একে অপরকে খাইয়ে দেওয়া আমার জীবনটা আজ সম্পূর্ণ হল। মারিয়া শিহাবের চোখের দিকে তাকিয়ে রেশমি হাসিতে বলল, আর আমার মনে হয় আপনার মতো একটা পাগল বর পেয়ে আমার জীবনটাও ধন্য হয়ে গেছে। শিহাব বাঁকা হেসে বলল, পাগলু? তা এই পাগলের ভালোবাসা সামলাতে পারবে তো সারা জীবন? মারিয়া শিহাবের বুকের কাছে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, চেষ্টা করে দেখব না হয়, আমার কিউট বর। দুজন একসাথে হেসে উঠল। সকালের স্নিগ্ধ রোদের আলো এসে পড়ল তাদের ভালোবাসায় ভরা নতুন সংসারে। জীবনের সব ঝড়ঝাপটা পেরিয়ে তারা এখন এক নতুন ভোরের মুখোমুখি, যেখানে শুধু ভালোবাসা আর একে অপরের পাশে থাকার অঙ্গীকারটুকু বেঁচে রইল। চলবে।